দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে। অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত 2 বছরে। আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্দা আসে যখন নিজেদের উপর দেওয়া যায়। সো দিস ইজ দ্য রাইট টাইম। তাদের প্রত্যেকের চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠিয়ে দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। ইতিহাস নতুন করে সৃষ্টি হয়েছে। ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ল্যাপ করে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আপনার নবদিগন্তের শুরু বলে বিবেচনা করছেন আপনার এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশ কিভাবে এই জায়গা থেকে মানে ফসল তুলতে পারে। কারণ দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামটা কি করলো ভাই, কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো। ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে, উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা। দুঃসময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো মায়ানমার। বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রতিবেশী দেশ মায়ানমার। তবে কি পুরনো সব বিবাদ ভুলে দরকারে আবারও বন্ধুর পরিচয় দিচ্ছে মায়ানমার? নইলে হঠাৎ করে কেন এই সাহায্য? দেখুন, বিএসএফ কে আজকে বাংলাদেশের জনগণ ধাওয়া দিয়েছে, কালকে এদের মুন্ডু কেটে রেখে দিবে। কালকে যদি বাংলাদেশ সীমান্তে ভুলবশত পাও দেয় তাহলে মুন্ডু কেটে রেখে দিবে। আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই জাস্ট মোদিকে, কোনোভাবে যদি বাংলাদেশের সাথে লাগতে আসেন তাহলে কিন্তু ইন্ডিয়া নাম আর থাকবে না। রুহুল কবির রিজভির উপর জনগণের আস্থা নেই। জনগণ এখন রিজভির জায়গায় লুৎফুজ্জামান বাবরকে দেখতে চায়, কিন্তু রিজভির উপর আস্থা রাখতে পারছে। রিজভি বিক্রি হয়ে গেছে। আমার প্রশ্ন হল, গত 54 বছর যে দলগুলো দেশের ক্ষমতা ছিল তারা কি করতে পেরেছে আমরা কম বেশি জানি, কিন্তু আমাদের দেশের মানুষগুলো এটা মনে রাখে না বা বলছে না বলি বারবারই আমরা ভুল নেতৃত্বের হাতে পড়ি, বারবারই আমরা ভুল লোকদেরকে শাসনভার দিয়ে দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আশা করি সত্যই নিশ্চয়ই। তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যে বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন, এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে। দেশের খেয়াল আছে নিশ্চয়ই। বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, আমাদের রিজার্ভ চুরি। এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই, তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। আর অফকোর্স এটার সাথে কারা জড়িত কে থাকতে পারে মানুষ আজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই রিজার্ভ চুরি করে যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল, সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা আলোচনা সন্দেহ চলছিল। আবার কেউ বলছিল আওয়ামী লীগ সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরির টাকাটা ফিরে দিলে এটাও মাইরা দিবে, এরকম একটা শঙ্কা ছিল। বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর, তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার 80% সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ, কবে নিয়ে আসলো এটা আমরা জানি না। তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন। তিনি বলছেন সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটার 80% ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে। মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করেছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত যেসব অর্থ আছে, তো এদেশ থেকে গত 15 বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা, পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা কামলারা, অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসেই তারা করছে। এখন অনেকের সেকেন্ড হোম, এই যে ডিবি হারুনেরও সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা, এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন। অনেক মন্ত্রী এমপি দেশ থেকে টাকা পাচার করছে। তো বলছেন যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে, বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে। তবে আসলে কতটুকু পারবে, যেহেতু 80% নিয়ে আসছে রিজার্ভের, বাকিটা নিশ্চয়ই পারবে। তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনুস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে। ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কানাডা চলে আসছি, আমাদের আর কে ধরবে। কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশের সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার, বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন। আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন। তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাঠাচ্ছে। তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে, এখন 80% কবে আসলো, কিভাবে আনলো, এগুলো সম্পর্কে আমি জানি না। আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই, নাকি আসলে আমরা নিউজই পাই নাই, দুইটার একটা হয়েছে। যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই, তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির 80% টাকা কবে, কত তারিখে আমরা পাইলাম। এটা আওয়ামী লীগ সরকারের সময় আসলো নাকি ডক্টর ইউনূসের সরকারি টাকাটা রিটার্ন আনলো? এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা? এগুলো কিন্তু একটা ইস্যু আছে। সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক
ইউনূস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটা প্রশংসা অবশ্যই করতে হবে, আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ। দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো, দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো। একটা সুসংবাদ হলো সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট। এই কাজটা আগে ভারত থেকে করতে হতো, আমাদের বাংলাদেশিদেরকে ভারতে গিয়ে অপেক্ষা করতে হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ হতো। ডক্টর ইউনূস স্যারের সরকারের সফলতার মধ্যে এটা অন্যতম সফলতা যে এইটা আর ভারতে যেতে হবে না। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি বাংলাদেশের, ঠিক আছে। এটা আমরা একটু দেখবেন, জুম বাংলায় এই নিউজটা এসেছে। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% বৃদ্ধি বাংলাদেশের। আমরা দেখি 2024 সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে, মানে এটা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি বেড়েছে। বিষয়টা এরকম না যে আগে 2 মাসের তুলনায় বেড়েছে, 2 মাস আগে তো অস্থিরতা ছিল। বিষয় হলো 2024 সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। এই সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি হয়েছে। আমরা যে ক্রমবর্ধমান উন্নয়নের গল্প শুনছিলাম, বেসিক্যালি এটা ছিল না। 2024 7 জানুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনের আগেই পোশাক খাতে ধস নামে, ব্যাপক ধস নামে বাংলাদেশের রাজনৈতিক মানে অবনমনের ফলে। হ্যাঁ, সেটা গত বছরের নভেম্বরের চেয়ে মানে 2023-এর নভেম্বরের চেয়ে 2024-এর নভেম্বর ডিসেম্বর 41.6% প্রবৃদ্ধি, ঠিক আছে। সুতরাং আমরা যে অস্থিতিশীলতা দেখেছিলাম সেখান থেকে কিন্তু এটা বেশ রিকভার করে অনেকখানি ভালো করেছে। ভারতীয় ষড়যন্ত্র, আমাদের গার্মেন্টস অস্থিরতা, অনেকগুলো বিষয় রয়েছে। তো ন্যায় বিচার এবং সুশাসনের দিকে যদি বাংলাদেশ যায়, গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয়, তাহলে এই প্রোগ্রেসটা আরও অনেক গুণ বাড়বে। প্রথম যে জিনিসটা দরকার, মাথা উঁচু করে দাঁড়ানো। আমাদের অনেক বিকল্প আছে। ভারতীয় ব্যবসায়ীরা তাদের আপনার হলো এই কার্গো বিমান ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো ঝামেলা সৃষ্টি করছে না, পরে আমরা কোন দিক দেখেছি, আমরা মালদ্বীপ দিয়ে বাইপাস ব্যবহার করেছি। মিজানুর রহমান আজহারী যখন বক্তব্য রাখেন, ঠিক অগ্রভাগে একটা গ্রুপ সেখানে জড়ো হয় দর্শক হিসেবে বা তার শ্রোতা হিসেবে, এবং মাহফিলে পুরো সময়টা তারা একরকম থাকে। যখনই আজহারী মঞ্চে ওঠেন তখন তারা হট্টগোল পাকানো শুরু করে, এবং এই হট্টগোলের মাধ্যমে মাহফিলের মঞ্চটাকে তারা একটা বাজার তৈরি করে, এবং আজহারী যাতে সুষ্ঠুভাবে ওয়াজ করতে না পারে এই চেষ্টা করা হয়। এটি আমার না, এটি যারা আয়োজক বা যারা দর্শক তাদের বক্তব্য। যেহেতু মিজানুর রহমান আজহারীর সাথে আমি যশোরে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম, তার স্টেজে আমি উপস্থিত ছিলাম, একদম কাছ থেকে আমি পুরো ওয়াজ শুনেছি, পুরো ব্যবস্থাপনা দেখেছি এবং তার সাথে থেকেছি, তার সাথে দীর্ঘ সময় আলাপ চালিতা হয়েছে। সব বিষয়ে আমরা কথা বলেছি, একদম ঘনিষ্ঠভাবে তার থেকে অনেক কিছু জেনেছি। আজহারী এই সময় সবচেয়ে বুদ্ধিমান প্রজ্ঞাবান একজন বক্তা। তিনি যেচে খুব বেশি কথা বলেন না, পরনিন্দা করেন না, কাউকে নিয়ে সমালোচনা করেন না। আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এই হট্টগোলগুলো কারা করছে বা কেন করছে, তিনি উত্তর দেননি। তখন আমি তাকে বললাম যে এটা কি পরিকল্পিত হতে পারে? তিনি হেসে দিলেন। তার হাসার উত্তরই বুঝলাম যে তিনি হয়তো এমন কিছু ইঙ্গিত করছেন। দেখেন, সিলেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। প্রবাস থেকে কিছু অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন যে 50,000 40,000-এর মতো মানুষ, এটা নাকি আজহারী মিথ্যাচার করছে, 5 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষ, 10 লক্ষ এরকম বলছে। আমার প্রশ্ন হলো, আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মঞ্চে আমি ছিলাম, কোনো প্রবাসী বা দূর থেকে কেউ দেখেনি, দেখেছি আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম, এবং সেখানে কত মানুষ হয়েছে কম বেশি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, আমরা জানি। সিলেটে যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিল, কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি 40,000 50,000 মানুষ ছিলেন। তারা কিন্তু দূরে বসে আছেন, কেউ লন্ডনে, কেউ আমেরিকা, কেউ অন্যান্য দেশে বসে আছে। তার মানে আমরা এটুকু বুঝতেছি যে তারা আজহারীকে খাটো করার জন্য এই বিতর্কগুলো সৃষ্টি করছে। নাম্বার 2, বাংলাদেশের এত বক্তা এত বক্তব্য দেন, এত ভুলভাল বলেন, কোনোদিন কাউকে নিয়ে আলোচনা। মিজানুর রহমান আজহারী যখন কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো ইশারা শব্দ ব্যবহার করেন, এটা আরবিতে বলে ইশারা, এরকম অনেক ব্যাপার থাকে। তো ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ ব্যবহার করেন, কোনো অলঙ্কার শব্দ ব্যবহার করেন, এটা নিয়ে আমাদের অনেক আলেমরা বিতর্ক সৃষ্টি করে। কারণটা কি? যে আজহারীর জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যে একটা হিংসার জলে পরিণত। কারণটা কি? প্রত্যেকে চায় নিজেকে শ্রেষ্ঠ বানান। আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করেন, তাদের মধ্যে হিংসাগুলো একেবারে উচিত না। কিন্তু আমাদের আলেমদের মধ্যে হিংসা আছে। গত 5 বছর আজহারী বাংলাদেশে ওয়াজ করতে পারেনি, তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারী যদি এত সাহসী হতো কেন তিনি দেশ ছেড়েছে। এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছে, 15-18 বছর অনেকে দেশে ফেরেননি। এই যে বিতর্কগুলো তৈরি হয় তখন হয় কি ওই দিকে আবার বিতর্কটা ছিল, এটা পরিকল্পিত বিতর্ক, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় আমাদের নিজেকে। তো আজহারীকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ থাকে। আজহারী যে বক্তব্যটা দিয়েছিলেন, একদল খেয়েছে এত বছর, আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে।
এবং গতকালকে সিলেটে আজহারি এটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আমি তো কোনো দলের কথা বলি, কোরআনের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার। কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি, তিনি কেন রাজনৈতিক কথা বলবেন? মানে এই লোকগুলোর কথা শুনে মাঝে মাঝে হাসিও পায়, কান্নাও পায়। আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ। তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন, তিনি কূটনীতি, আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি, তিনি তৈরি করেছিলেন। একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যতগুলো দিক থাকে সবগুলো আমার রাসূল করেছিলেন। কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি, যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখনো মদ পান করেন, যারা 5 ওয়াক্ত নামাজ দূরে থাক, ঈদের নামাজটি সঠিকভাবে পড়তে পারেন না, সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের তাদেরকে ইসলাম শেখাচ্ছে। মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা বলি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হীনমন্যতা বা আমাদের শিক্ষার যে অভাব, এটা রন্ধ্রে রন্ধ্রে বোঝা যায়। কিরকম? যে লোক নিজে কোরআনটাই ঠিক মতো পড়তে পারে না শুদ্ধ করে, যে লোক জীবনে পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ সহ পড়েনি, সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে? রাজনীতির কথা তোমার রাসূল বলে গেছেন বাবা, রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে। আমাদের ধর্মগুরুরা, ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন। কোন রাজনীতির কথা? যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসূলের বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে, যে বিধান আমার আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। আর তথাকথিত রাজনীতির বিষয়টি হলো তারা মানুষ মতবাদী শিক্ষাকে, দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। পার্থক্য হলো দুটো। বেসিক্যালি এরাও জানেন যে মসজিদ হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা, আর সেই রাজনীতিটা কি? সমাজে খেলাফত প্রতিষ্ঠা, আল্লাহর আইন সত্যাকে শেষ। তারা আসলে বুঝে শুনে, মানে একদল বুঝে শুনে বিতর্ক ছড়িয়ে দেন, কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূর্খ করে তাদের পাতা ফাঁদে পা দেয়। তারা মূলত চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে। যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি, তারা বলবে হ্যাঁ হুজুরা তো নামাজ পড়াবে, হুজুরা তো তাফসীর করবে, কেন রাজনীতির কথা বলবে? এই বিতর্কটা তারা তৈরি করতে চায়। তারা কিন্তু বোঝেন যে ইসলামের রাজনীতি বৈধ বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে, তবে তথাকথিত রাজনীতি না, চাঁদাবাজির রাজনীতি না, হত্যা গুম খুনের রাজনীতি না। ইসলাম মানুষের জন্য বা একটা সমাজকে আল্লাহর নির্দিষ্ট পথে আনার জন্য রাজনীতি করে। তো যারা মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিতর্ক তৈরি করছেন, তার ওয়াজ মাহফিলকে বানচাল করার চেষ্টা করছেন, আবার প্রচার করছেন যে সিলেটের মানুষ আজহারিকে অপমান করেছে, একবার নিজেকে আইনে দেখুন, আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা। মুসলমান দাবির অর্থ এই না 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই শেষ। মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে। একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং সত্যের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা যারা চাঁদাবাজদের প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যারা লুটেরাদেরকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান, আপনাদের গাছ জমবে আজহারিদের পক্ষে। আজহারি এই দেশের সম্পদ। আজহারি জামাতের প্রোডাক্ট নয়, বিএনপির প্রোডাক্ট নয়, আওয়ামী লীগের প্রোডাক্ট নয়। আসলে আমরা আজহারিকে ওন করতে শিখি। আমরা আজহারিকে একটা দলে বিভক্ত করে সেই দলটাকে লাভবান করছি। কারণ কি জানেন? আপনি যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আজহারির বিরুদ্ধে, আপনি পোস্টটা হয়তো 1000-2000 লোক দেখছে, এর মধ্যে 90% হাসির রিয়েক্ট দিচ্ছে। তো সেই নিন্দুকদের বলবো, মিজানুর রহমান আজহারির মঞ্চের ধারে কাছে আপনি আসতে পারেন কিনা দেখেন তো। নিজেকে যত বড় সেলিব্রিটি ভাবছেন আপনি তত বড় নন। ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যকভাবে তারা সংবাদ প্রচার করছে। আনন্দবাজার পত্রিকার শিরোনামটা এমন, অনাবশ্যক ভারতীয় মৌসুম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ। দেখেন, কথায় কথায় তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসছে, খোঁচা মারছে, এবং যত অনিষ্টের মূল হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তারা বোঝানোর চেষ্টা করছে। ঘটনাটা কি? ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে, কিন্তু তাতে তারা আসছেন না। ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশ, মানে প্রতিবেশী অন্যান্য দেশকে ডাকা হয়েছিল, সেই সঙ্গে বাংলাদেশকে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না। সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি। হ্যাঁ, এখানে তো একটা মানে চিঠি আছে যে খুব প্রয়োজন না হলে বাংলাদেশের কেউ কোনো কর্মকর্তা বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে যাবেন না। তো এখানে এমন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এমন বৈঠক যেতেই হবে। আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত, সেই দিন আছে। মানে তাদের আসলে বিষয়টা হচ্ছে যে তারা বারবার ওই শেখ হাসিনার আমলটা এটা বুঝতেই পারছে না। মানে ওদেরকে যেমন লেলিকুত্তার মতন তারা ওই খুব ছিটাই তারা দৌড়াই যেত লেলিকুত্তার মতন। তো ওইরকম কোনটা বিবেচনা করছে এখন, যে আগে যদি তারা যেতে থাকে তাহলে এখন তারা যাবে না কেন, এমন কি হ্যাডম হয়েছে তাদের, এইটা তাদের সহ্য হচ্ছে না। এই কারণেই খুব ক্ষুদ্র জিনিস এটাকে তারা ফলো করে প্রচার করছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, তার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত।
আবহাওয়া দপ্তরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, আমরা তাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি 150 বছর উদযাপনে যোগ দিন। পাকিস্তান ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে। আলোচনা সবাই তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়ে দিলেও তারা আসছে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। অর্থাৎ এখন যে সম্পর্ক শীতল, বাংলাদেশ অনেক কিছুতেই ভারতের কথা মতো চলতে চাচ্ছে না, ভারত আবার যা চাইছে সেটা পাচ্ছে না। তো সেই পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কেটা তাৎপর্যপূর্ণ। যেখানে পাকিস্তান যাচ্ছে সেখানে বাংলাদেশ কেন যাচ্ছে না, এটা হলো তাদের বক্তব্য। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী ডিরেক্টর মনিরুল ইসলাম বলেছেন যে তারা মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন। তিনি বলেন, ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি, কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না, কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগ নেই বলে দাবি করেছেন ঢাকার ওই কর্তা। তিনি জানিয়েছেন, ভারতের মৌসুম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসুম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরে তিনি দিল্লিতে এসেছিলেন, জানিয়েছেন মমিনুল। যাই হোক, একটা অন্যান্য মৌসুম ভবনের অনুষ্ঠানে দিল্লির তরফে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গেছে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। যাই হোক, এটা খুব একটা এমন না যে না গেলে একেবারে মহাভারত অশুদ্ধ হবে, সেটা আবহাওয়া কর্মকর্তা বাংলাদেশের তিনি জানিয়েছেন। তারপরেও এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য না, বিস্ময়কর ব্যাপার যে ভারত আমন্ত্রণ জানাচ্ছে, সেখানে বাংলাদেশ আসবে না, এটা তো একটা অবিশ্বাস। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।